হ্যালো গাইজ, আশা করি অনেক ভালো আছো। স্ক্রিনে আমরা আজকে দেখতে পাচ্ছি যে তাপগতিবিদ্যার বৃষ্টি হবে পুরা। আজকে আমরা মেনলি তাপগতিবিদ্যার বোর্ডে যে সমস্ত এমসিকিউগুলো আসছে বিগত বহু বছর ধরে আমরা সেগুলো নিয়ে মূলত আলোচনা করতে যাচ্ছি। আর স্ক্রিনে তুমি যাদের দেখতে পাচ্ছ এনাকে তো চেনো মনে হয়, দিস ইজ মি, ইনি আমার বাবা আর ইনি আমার মা। ওকে, তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। বোর্ডে তুমি হয়তো বা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ, তুমি একটু খেয়াল করলে দেখতে পাবা, যদি আমি নাও বলি, এই যে প্রত্যেকটা প্রশ্নের পাশে বোর্ড লেখা আছে, কোন বোর্ডের প্রশ্ন এটা লেখা আছে। এই প্রশ্নগুলো আসছে, বাট এগুলো রিপিট হয় বারবার এই প্রশ্নগুলো রিপিট হয় বিভিন্ন বোর্ড পরীক্ষাতে। তো তুমি খেয়াল করলে দেখতে পাবা যে একটা বোর্ড পরীক্ষায় যদি 50টা মতন প্রশ্ন থাকে, এর মধ্যে দেখা যায় যে 15-20টা প্রশ্ন আছেই যা হয়তো বা বিভিন্ন সময় আগে আসছে, ওইগুলো একটু মডিফিকেশান করে হয়তো বা ডাটা চেঞ্জ করে, নাম চেঞ্জ করে তোমাকে আবার সামনে দিবে। আর কিছু প্রশ্ন তো থাকবে যেগুলো একদম ফুল ইনোভেটিভ, যেগুলো একটু কমপ্লিকেটেড, এগুলো তো থাকবেই। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন, বলছে যে 80 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু এক্স ডিগ্রি ফারেনহাইট হলে এক্স এর মান কত? তার মানে সহজ কথা যদি আমি তোমাকে বলতাম, এখানে কি জিজ্ঞাসা করেছে, এখানে সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্সন করতে বলেছে। তাহলে তুমি চিন্তা করো সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করে কিভাবে? এই যে c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9 এই ইকুয়েশন দিয়ে। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কথাটা বুঝতেছি যে 80 ডিগ্রি সেলসিয়াস কথাটা মানে হলো সি এর মান হচ্ছে 80। তাহলে আমি সি এর মান বসিয়ে দিব হচ্ছে 80, আর আমাদের নিচে আছে কত? নিচে আছে হচ্ছে 5, আর এখানে আমাদের পাচ্ছি হচ্ছে f মাইনাস 32, আর নিচে এখানে আমাদের আছে হচ্ছে 9। তাহলে দেখো তো আমাদের f কত হচ্ছে এখান থেকে? 80/5 ইন্টু 9 প্লাস 32, এটা হচ্ছে 176 ডিগ্রি ফারেনহাইট। 176 ডিগ্রি ফারেনহাইট, একদমই সহজ। আমাদের অ্যান্সার হচ্ছে ডি। মানে এখানে সহজে বলতে গেলে এখানে সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্সন করতে বলেছে, আর তেমন কোনো কিছু কিন্তু বলেনি এখানে। আচ্ছা, এবার নিচের প্রশ্নটা বলেছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে 6 ডিগ্রি পার্থক্য থাকে? সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে 6 ডিগ্রি পার্থক্য থাকে, এটা একটু ঝামেলার প্রশ্ন। তো এখানে কথাটা খেয়াল করো, সেলসিয়াস আর ফারেনহাইট এই ডিফারেন্সটা হতে হবে হচ্ছে 6। তার মানে আমি সেলসিয়াসের মান বলতে পারবো f+6। এখানে কিন্তু দুইটা পসিবল অ্যান্সার থাকতে পারে। তো প্রথমে এইটা দিয়ে আগে দেখি যে আমাদের ফারেনহাইট স্কেলের মান কত হয়। তাহলে এটা আমি লিখতেছি না, সি এর মান তুমি বসাবা f+6/5 ইকুয়াল টু f মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এখন এটা অনেকে ক্যালকুলেটরের ইকুয়েশন সলভ মোডে দিয়ে করে, বাট তুমি যে কোনোভাবে করতে পারো। তো আর গুণ করলে এটা হবে হচ্ছে 9f প্লাস 6 নং 54 ইকুয়াল টু, এটা হচ্ছে 5f মাইনাস 32কে 5 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 160। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা এফ এর মান পেয়ে যাব। তাহলে এফ এর মানটা কত হবে একটু দেখি আমরা। এফ এর মানটা হবে হচ্ছে মাইনাস 160 মাইনাস 54 ডিভাইডেড বাই 4, এটা হবে মাইনাস 53.5, মাইনাস 53.5 ডিগ্রি ফারেনহাইট। এটা কি অ্যান্সার আছে? মাইনাস 53.5 ডিগ্রি ফারেনহাইট এটা। সো আমরা খুব লাকিলি বেঁচে গেছি, কারণ এখানে কথাটা খেয়াল করো, আমরা যে প্রশ্নটা দেখলাম, কথাটা মন দিয়ে শুনবা কি বলতেছি। আমাদের বলছিল যে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে পার্থক্য হবে 6। কোন স্কেলে তাপমাত্রা বড় সেটা কিন্তু আমাদের বলে নাই। তো আমরা ধরে নিয়েছিলাম সেলসিয়াসটা বড়, তো c মাইনাস f ইকুয়ালস টু 6 ধরে দেখলাম, আমার অ্যান্সার হয়ে গেছে। আরও একটা সেট কিন্তু অ্যান্সার এটার আছে, সেটা হলো তুমি f মাইনাস c এটাও কিন্তু 6 লিখতে পারতে। তখন বলো তো তোমার c ইকুয়াল টু কত হতো? তখন তোমার c ইকুয়াল টু হতো f মাইনাস 6। তাহলে তোমার অ্যান্সারে আসলে প্রথমবার তুমি যেটা ধরে করলা সেটাতে মিলে গেছে, কোনো সমস্যা নেই। বাট যদি না মিলতো তখন তোমাকে আর একবার এইটা দিয়ে ট্রাই করতে হতো। এটাতে ট্রাই করলে হয়তো বা তুমি অ্যান্সার পাইতে। তার মানে মনে রাখবা, এটা রিটেনে হোক বা এমসিকিউতে হোক, তোমার কিন্তু দুইটা পসিবল সেট অফ অ্যান্সার এখানে পাওয়া যায়। আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্ন বলেছে যে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন 36 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন কত হবে? এটা একটা জোস প্রশ্ন, ঢাকা বোর্ডের প্রশ্ন। তো পরিবর্তন এর ইকুয়েশনটা কিন্তু আবার এরকম না। পরিবর্তনের ইকুয়েশনটা হচ্ছে এরকম যে ডেল সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু ডেল এফ ডিভাইডেড বাই 9। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে টেম্পারেচারের পরিবর্তনের সমীকরণ। তো ফারেনহাইট স্কেলে পরিবর্তন বলেছে 36 ডিগ্রি ফারেনহাইট, তার মানে ডেল এফ এর মান হচ্ছে 36। এখান থেকে ডেল সি বের করতে বলেছে।
তাহলে আমাদের এখানে হচ্ছে ডেল সি ডিভাইডেড বাই 5, আর এখানে ডেল এফ এর মান হচ্ছে 36, তাহলে 36 ডিভাইডেড বাই 9। তাহলে দেখো তো আমাদের এই যে ডেল সি এর মান কত হয়, ডেল সি এর মান হয় এখানে হচ্ছে 4, এখানে হবে 20, সো দিস উইল বি 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস। মানে কোন একটা বস্তুর টেম্পারেচার যদি ফারেনহাইট স্কেলে 36 ডিগ্রি ফারেনহাইট বাড়ে, তাহলে সেটা সেলসিয়াস স্কেলে বাড়বে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তো অ্যান্সার হচ্ছে আমাদের এ। ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। এটা চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন, বলছে যে নিচের কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বোচ্চ। আচ্ছা, পানির ঘনত্ব সর্বোচ্চ এটা হচ্ছে, তুমি মনে রাখবা 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, 4 ডিগ্রি সেলসিয়াসে, 4 ডিগ্রি সেলসিয়াসে পানির ঘনত্ব সর্বোচ্চ। তার মানে সহজে এখানে তোমাকে সেলসিয়াসকে ফারেনহাইটে নিতে বলছে, একই সেই প্যাচাল। তাহলে c/5 মানে হচ্ছে 4/5 ইকুয়াল টু f মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে এখান থেকে তুমি কিন্তু অনায়াসেই এফ এর মানটা বের করতে পারবা। তাহলে কত হবে 4/5 ইন্টু 9 প্লাস 32, সো এটা হবে 39.2 ডিগ্রি ফারেনহাইট, এটা হবে 39.2 ডিগ্রি ফারেনহাইট। অ্যান্সার হচ্ছে এই যে 39.2 ডিগ্রি ফারেনহাইট। 5 নাম্বার বলতেছে তরল নাইট্রোজেন -160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়। মানে নাইট্রোজেনটা আসলে কথাটা খেয়াল করো, তরল অবস্থা থেকে -160 ডিগ্রিতে আসার পর কি বলছে, গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়। রোমার স্কেলে উক্ত তাপমাত্রা কত হবে? তো রোমার স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের রিলেশনশিপটা কি জানা আছে? রিলেশনশিপটা হচ্ছে এরকম যে c/100 ইকুয়াল টু রোমার স্কেলটা যদি আর হয় তাহলে r/80, এটা হচ্ছে আমাদের রিলেশনশিপ। তাহলে c এর মান হচ্ছে -160, তাহলে -160/100 হবে, আর ডান দিকে দেওয়া আছে r ডিভাইডেড বাই 80। তাহলে এখান থেকে কিন্তু আমরা r এর মান কত সেটা বের করতে পারবো। -160/100 ইন্টু 80, -128 ডিগ্রি রোমার। তাই অ্যান্সার হচ্ছে আমাদের এ। আচ্ছা, সেলসিয়াস স্কেলের 100 ভাগ ফারেনহাইট স্কেলের কত ভাগের সমান? অ্যান্সার হচ্ছে 180 ভাগ। মানে সেলসিয়াস স্কেল, রাজশাহী বোর্ডের প্রশ্নটা, সেলসিয়াস স্কেলকে যদি আমরা 100 ভাগে ভাগ করি তাহলে ওই সেম রিজনে আমরা ফারেনহাইটকে ভাগ করি হচ্ছে 180 ভাগে। তার মানে ফারেনহাইট দিয়ে মাপলে তুমি আর একটু সূক্ষ্ম পরিমাপ করতে পারবা, বুঝলে? তো এইটা আমাদের মোটামুটি 6 নম্বর প্রশ্ন। তুমি একটা বিষয় খেয়াল করো, তোমাকে আসলে কুইক সলভার হতে হবে। যখন কোনো জায়গাতে জব ইন্টারভিউ দিতে যাওয়া হয় তখন ভাইভাতে খুব একটা কমন প্রশ্ন আছে। কমন প্রশ্নটা হচ্ছে হোয়াই ইউ, এই জবটা তোমাকে কেন আমরা দিব? কি বিশেষত্ব আছে তোমার মধ্যে যার কারণে আমি অন্যকে জবটা না দিই তোমাকে দিব? তখন ওই মানে ওই যে জব প্রার্থী তার অ্যান্সারের উপর কিন্তু অনেকটা সেই জবের প্রবাবিলিটি ডিপেন্ড করে। তার মানে বিষয়টা তুমি চিন্তা করো যে তুমি একটা কোম্পানিতে মনে করো মার্কেটিংয়ে জবে গেছো, বা সাপোজ কোনো একটা প্রোডাকশনে গেছো, বা সামহাও কোনো একটা দায়িত্বে তুমি একটা কোম্পানিতে গেছো। তো কোম্পানিতে তোমার চেহারা দেখে তোমাকে বেতন দিবে না, দিবে না। সে দেখবে যে তুমি আসলে ওই কোম্পানির যে প্রবলেমগুলো সলভ আছে ওই প্রবলেমগুলো তুমি আসলে সলভ করতে পারো কিনা। ক্লিয়ার? এবং প্রবলেম তো তুমি মনে করো 1 মাসের প্রবলেম তো 2 বছর ধরে সলভ করলে তোমাকে কোম্পানি 2 বছরের বেতন দিবে না। কোম্পানি হোক বা গভর্নমেন্ট প্রতিষ্ঠান হোক, গভর্নমেন্ট প্রতিষ্ঠানেও কিন্তু এরকম প্রমোশনের কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তার মানে তোমাকে একটা সমস্যা সমাধান তো করতেই হবে এবং কুইকলি করতে হবে। তাহলে তুমি চিন্তা করো যে তোমার এক ফ্রেন্ড, তোমার এক বান্ধবী চান্স পাচ্ছে না, তুমি পাবা, বা তুমি পাচ্ছ না, তোমার এক বান্ধবী পাবে। তার মানে কোনো না কোনো একটা জায়গায় তারা ডিফারেন্স আছে। হয়তোবা তোমাদের দুইজনের মধ্যে চিন্তা শক্তি করার ক্যাপাসিটি সেম, বা ডেলিভার দেওয়ার ক্যাপাসিটি আলাদা। হয়তোবা সে একটা কোশ্চেন 30 সেকেন্ডে করতে পারে, তোমার করতে লাগে 2 মিনিট, তাহলে তুমি কিন্তু তার থেকে স্লো। সো এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের আসলে এই মেরিট র্যাঙ্কিং আপ ডাউন হয় বা তারতম্য হয়ে যায়। সো আমি আসলে সবসময় যে কথাটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে এখন আমাদের কাছে কিন্তু অনেক সময় আছে, উই আর ইন্টেলিজেন্ট। আমাদের স্টুডেন্ট লাইফে আমরা যখন পড়তাম তখন আমাদের এত পরিমাণ অপরচুনিটি ছিল না, বাট দেখো তোমাদের কত অপরচুনিটি আছে। তোমরা বাসার মধ্যে বসে পড়তে পারছো, কত সুন্দর সুন্দর ক্লাস পাচ্ছ, তো অসাধারণভাবে তোমার সমস্যাগুলোকে তুমি কিন্তু সমাধান করে নিতে পারছো। এরপরেও তুমি যদি বলো যে আমার কমপ্লেন, আমি পারতেছি না, বুঝতেছি না, তাহলে তো আসলে এটা কোনোভাবেই মানে মানার মতন কিছু না। সো তোমার দায়িত্ব হচ্ছে তুমি সবসময় মনে রাখবা যে হোয়াই মি,
কেন আমি ওখানে সিলেক্টেড হব? তাহলে আমার মধ্যে কোন জিনিসটা বিশেষত্ব আছে, যে বিশেষত্ব থাকার কারণে কোন ইউনিভার্সিটি বা কোনো কর্তৃপক্ষ অন্যকে পছন্দ না করে আমাকে পছন্দ করবে। দেখো দুনিয়াটাই হচ্ছে লেনদেন, ইচ অ্যান্ড এভরিওয়্যার, গিভ অ্যান্ড টেক। তুমি একজনকে দিবা, সে তোমাকে দিবে, এটাকে আমরা বলি হচ্ছে গিভ অ্যান্ড টেক। তো এইটা ছাড়া আসলে দুনিয়াতে টিকে থাকা কিন্তু খুবই খুবই মুশকিল। এগুলো একটু মাথায় রাখবো আমরা, কেমন? আচ্ছা, এবার আমাদের কি প্রশ্ন আসছে? কোন সম্পর্কটি সঠিক? রাজশাহী বোর্ড। কোন সম্পর্কটি সঠিক? যে c/5 = 8 - 32/9, এটা সঠিক। কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের মানের থেকে 10 ডিগ্রি বেশি হবে? এটা ডু ইট ইয়োরসেলফ, এটা আমি করে দিচ্ছি অলরেডি, ঠিক আছে? এটার অ্যান্সার হচ্ছে 27.5, এটা করে দেওয়া আছে। 9 নাম্বারটা এটা আমি একটু করে দিচ্ছি। 9 নাম্বার প্রশ্নটা ভালো একটা প্রশ্ন, তাহলে আমি বোর্ডটা ফাঁকা করে দিই। 9 নাম্বার প্রশ্নটা বলতেছে, খেয়াল করো, পড়ে দেখো, যে 1 মিটার দৈর্ঘ্যের এবি দণ্ডের প্রান্তে এ তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস। মানে আমাদের কাছে একটা দণ্ড আছে, যেটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে এবি। এটা মনে করো আমাদের একটা দণ্ড, এই দণ্ডটার নাম আমি দিচ্ছি হচ্ছে এ বি। ক্লিয়ার? খেয়াল করবা, এ প্রান্তের তাপমাত্রা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমাদের এই প্রান্তের টেম্পারেচার, এই যে এ প্রান্তের, এটা বলা আছে 80 ডিগ্রি সেলসিয়াস, এই যে এই অংশের টেম্পারেচার। ক্লিয়ার? আর বি এর টেম্পারেচার বলা আছে 0 ডিগ্রি সেলসিয়াস। এই যে এখানকার টেম্পারেচার বলা আছে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। দণ্ডের এ প্রান্ত থেকে 60 সেন্টিমিটার দূরে তাপমাত্রা হচ্ছে কত? মানে এ প্রান্ত থেকে তুমি 60 সেন্টিমিটার দূরে যাবা, এই যে এটা মনে করলাম আমাদের 60 সেন্টিমিটার দূর। তার মানে এইখানকার টেম্পারেচার আমাকে বের করতে বলছে। ক্লিয়ার? তো এটাকে আমি মনে করে বললাম হচ্ছে সি পয়েন্ট, যেটা আমাদের এই পরিমাণ দূরত্বে আছে। এটাকে নাম দিলাম আমি এক্স। এক্সের মান হচ্ছে 60 সেন্টিমিটার। আর পুরা দণ্ডের দৈর্ঘ্য কিন্তু এই যে এইটুকু হচ্ছে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার। এখন তোমাকে একটু ভাবতে হবে যে আমি কিভাবে এই সি প্রান্তের টেম্পারেচার বের করতে পারবো। সো এখানে তুমি খেয়াল করো, দেখার টেম্পারেচার গ্রেডিয়েন্ট আছে, মানে টেম্পারেচার আস্তে 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 কমে যাচ্ছে। আমি যদি তোমাকে গ্রাফের সাহায্যে বিষয়টাকে বোঝাই, তো এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো যে প্রথম তাপমাত্রা ছিল হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস এ প্রান্তের, আর বি প্রান্তের টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। মানে তাপমাত্রাটা এইভাবে কমে গেছে, একদম লিনিয়ারভাবে কমে গেছে। তাহলে আমি সি এর টেম্পারেচার বের যদি করতে চাই, সি, এই যে সি এর টেম্পারেচার বের করতে চাই, তাহলে এই টেম্পারেচারটা যদি আমি থেটা বলি, তাহলে থেটাটা কীভাবে বের করা যেতে পারে আমি তোমাকে একটু খেয়াল করে দেখাই। থেটার মান হবে, খেয়াল করবা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত টেম্পারেচার ডিফারেন্স কত আছে? 80 - 0, তাই না? তাহলে এটাকে আমি মনে করে বললাম হচ্ছে ডেল থেটা, আর নিচে আমি পুরা দৈর্ঘ্যকে ভাগ করতেছি হচ্ছে এবি দিয়ে। তাহলে বলো তো এই অনুপাতটা বলতে কি বোঝায়? এই অনুপাতটা মানে হচ্ছে একক দৈর্ঘ্যে তাপমাত্রার পরিবর্তন কত হয়েছে। এবার এইটাকে আমি আবার এসি দিয়ে গুণ করে দিব। কি হলো আমি আবার বলতেছি, খেয়াল করো, একটু ঐকিক নিয়ম তোমাকে বলে দিই। ঐকিক নিয়মটা হচ্ছে এই যে এবি দৈর্ঘ্যে তাপমাত্রার পরিবর্তন, কথাটা বুঝবা, কত বলো তো? পরিবর্তন হচ্ছে 100 না 80? 80। এবি দৈর্ঘ্যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একক দৈর্ঘ্যে তাপমাত্রার পরিবর্তন কত? তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 80 / এবি। ক্লিয়ার? এবার আমি বলতেছি যে এসি দৈর্ঘ্যে তাপমাত্রার পরিবর্তন কত। তাহলে আমাদের এই 80কে তো এবি দ্বারা ভাগ করাই আছে, এটা হচ্ছে আমাদের একক দৈর্ঘ্যে পরিবর্তন। একে আমি এবার গুণ করব হচ্ছে এসি দিয়ে। এটা মানে হলো যে আমি এ থেকে যদি সিতে চলে আসি, তাহলে আমার তাপমাত্রার পরিবর্তন কতটুকু হয়। এইটাকে আমরা নাম দিচ্ছি, মনে করো কি বলতো, এই এ থেকে সিতে আসার ফলে তাপমাত্রার পরিবর্তন। সো দ্যাট ইজ আমরা নাম দিলাম, কি বলা যেতে পারে বলতো? এটাকে বলা যেতে পারে, ধরো থেটা এ মাইনাস থেটা সি। মানে এ প্রান্তের সাথে সি প্রান্তের তাপমাত্রার পার্থক্য, সহজ কথায় বলতে গেলে এটা। তাহলে আমাদের ডেল থেটা হচ্ছে 80, আর এ বি মানে হচ্ছে তোমার 100, রাইট? 100, আর এসি মানে হচ্ছে 60। তাহলে কত হচ্ছে এটা? এটা হচ্ছে আমাদের 80 × 60/100, এটা হচ্ছে 48 ডিগ্রি সেলসিয়াস। এইটা কিন্তু অ্যান্সার না, বি কেয়ারফুল। 48 কিন্তু অ্যান্সার না। 48 হচ্ছে আমাদের এই এ প্রান্ত আর সি প্রান্তের তাপমাত্রার পার্থক্য, মানে
থেটা এ মাইনাস থেটা সি। এর মধ্যে এ প্রান্তে টেম্পারেচার হচ্ছে 80। তাহলে এবার তুমি কি বলবা, কথাটা বুঝো, এবার বলবা যে 80 মাইনাস থেটা সি ইকুয়াল টু হচ্ছে 48। তাহলে আমাদের থেটা সি এর মান হবে হচ্ছে 80 মাইনাস 48 অ্যান্ড দ্য রেজাল্ট ইজ 32 ডিগ্রি সেলসিয়াস। 32 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমার অ্যান্সার, মানে অ্যান্সার হচ্ছে বি। এটা তো আমি তোমাকে বোঝাই দিলাম যে কীভাবে করবো, বাট এই জিনিসটা তোমাকে দেখার সাথে সাথে মাথা মধ্যে আনতে হবে। তো এই কনসেপ্টগুলো বলতে পারো যেগুলো তো বই দিয়ে কীরকমভাবে সরাসরি আছে, না থাকলে দেখবে ঘোড়ায় পেঁচায় কথাবার্তাগুলো বলা আছে যে কোনো একটা রডের উত্তপ্ত যদি করা হয় তাহলে তাপমাত্রা প্রতি 1 মিটার বা একক দৈর্ঘ্যে একটা নির্দিষ্ট পরিমাণ রেটে বা হারে কমতে থাকে। আর এখানে এই প্রান্ত দিয়েছি আমি 80 ডিগ্রিতে, এটা দিয়েছি 0 ডিগ্রিতে, তাহলে অবশ্যই আমাদের তাপমাত্রা কিন্তু একটা সুষমভাবে কমে গেছে। তো সেই বিষয়টা এখানে বলেছে। আশা করি বুঝতে পারছো। সো দেখো, কনফিউশনের জন্য কিন্তু তোমার এখানে 48 ডিগ্রিও বলা আছে। 48 ডিগ্রি কিন্তু অ্যান্সার না। 48 ডিগ্রি হচ্ছে আমাদের এই এ প্রান্তের সাথে সি প্রান্তের তাপমাত্রার পার্থক্য, এটা হচ্ছে 48। ওকে, এবার পরবর্তী অংশে চলো আমরা যাই। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন বলছে, এটা বরিশাল বোর্ডের প্রশ্ন, যে ফারেনহাইট স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলে তাপমাত্রা কত হবে? তাহলে ফারেনহাইটের সাথে কেলভিনের রিলেশনশিপটা কি ছিল? ছিল হচ্ছে F মাইনাস 32 ডিভাইডেড বাই, নিচে ছিল হচ্ছে আমাদের 180, আর কেলভিন স্কেল ছিল হচ্ছে K মাইনাস 273, আর নিচে ছিল হচ্ছে 100। এটা হচ্ছে কেলভিনের সাথে ফারেনহাইটের সম্পর্ক। তাহলে ফারেনহাইটে আমাদের তাপমাত্রা হচ্ছে 50, সো আমাদের দিস ইজ 50 মাইনাস 32, আর নিচে আমাদের হবে হচ্ছে 180, আর ডান দিকে হচ্ছে K মাইনাস 273, আর নিচে হচ্ছে আমাদের 100। তাহলে এখান থেকে আমি কিন্তু K এর মানটা বের করে ফেলতে পারতেছি। দেখি কত হচ্ছে, 50 মাইনাস 32 বাই 180 ইন্টু 100 প্লাস 273, অ্যান্সার হচ্ছে 283 কেলভিন। 283 কেলভিন, সো 283, দ্যাট ইজ অ্যান্সার। তোমাদের আমি একটু বলে, নিচেটাকে সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে ফারেনহাইটে কতটুকু বৃদ্ধি হবে, এটা আমি কিন্তু করে দিছি কিছুক্ষণ আগে। সো এটা ফর্মুলা ছিল কিন্তু এরকম, যে ডেল সি বাই তোমার 5 ইকুয়াল টু ডেল এফ বাই 9। এটা কিন্তু কিছুক্ষণ আগে আমি করাই দিয়েছিলাম, অ্যান্সার হচ্ছে এটা। তো তোমাদের আমি একটা ফর্মুলা দেখাইছিলাম মনে হয় আগে, বাট আমি একটু মনে করাই দিতে চাই। ইকুয়েশনটা ছিল এরকম, যে আমি ধরো পুরোটাই মুছে দিচ্ছি, এগুলো তো তুমি তো মোটামুটি বুঝছো। এটা মুছে দিচ্ছি আমি, এটা মুছে আমি ইকুয়েশনটা তোমাকে একটু লিখে দেই, কেমন? এটা মনে রাখবা। ইকুয়েশনটা ছিল হচ্ছে সি মাইনাস 100, সরি, এই যে সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 180। এটা সেলসিয়াসের সাথে ফারেনহাইটের। কেলভিন ছিল হচ্ছে K মাইনাস 273 বাই 100, রোমার ছিল হচ্ছে R ডিভাইডেড বাই 80, র্যাঙ্কিং ছিল হচ্ছে RN মাইনাস 492 ডিভাইডেড বাই 180। এই হচ্ছে আমাদের টোটাল 4টা স্কেলের টেম্পারেচারের মধ্যে সম্পর্ক। সো এখানে তোমার এটা হচ্ছে র্যাঙ্কিন স্কেল, এটা রোমার স্কেল, এটা কেলভিন স্কেল, এটা ফারেনহাইট, এটা সেলসিয়াস। তাহলে আলটিমেটলি এগুলো সব তুমি কিন্তু মোটামুটি বুঝতে পারবা। এই কোয়েশ্চেন মনে রাখবা। 12 নম্বর প্রশ্ন বলছে রাজশাহী বোর্ডের, যে পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করা হলে এর আয়তন কি হবে? দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। তো এখানে গ্রাফটা যদি আমি তোমাকে একটু দেখাই দিই, পানির জাস্ট ঘনত্বের গ্রাফ, কেমন? এটা হচ্ছে পানির ঘনত্ব, আর এটা মনে করো টেম্পারেচার। এই যে 4 ডিগ্রি সেলসিয়াস বলছি না, এই 4 ডিগ্রি সেলসিয়াসে এসে পানির ঘনত্ব হয় সর্বাধিক। মানে গ্রাফটা খানিকটা দেখতে এরকম, খানিকটা এরকম গ্রাফটা। 4 ডিগ্রিতে পানির ঘনত্ব সব থেকে বেশি। তাহলে বলো তো, 4 ডিগ্রিতে ঘনত্ব যদি সব থেকে বেশি হয়, তাহলে 4 ডিগ্রিতে আয়তন সব থেকে কম হবে না? এখন তাপমাত্রা বলছে 0 থেকে 10, তাহলে 0 থেকে 10 মানে এই যে এখান থেকে 0, এবার এখান থেকে 10। সো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন? হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন? এখানে যেটা হবে সেটা হলো যে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত, কথাটা বুঝো, 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত প্রথমে কমবে, কমতে কমতে সব থেকে মিনিমামে যাবে, তারপরে কিন্তু আবার দেখো আবার কিন্তু বাড়তে শুরু করবে। কথাটা বুঝলে? কারণ আমাদের দেখো ঘনত্ব সমীকরণ ছিল রো ইকুয়াল টু এম বাই ভি, বুঝবা কিন্তু? তাহলে ভি ইকুয়াল টু কি? ভি ইকুয়াল টু হচ্ছে এম বাই রো, ইজন্ট দ্যাট? এম বাই রো। তাহলে রো যদি বেশি হয় তাহলে আয়তন কম হবে, লজিক্যাল।
তাহলে আমাদের এই পয়েন্টে হচ্ছে রো সব থেকে বেশি, তাহলে এই পয়েন্টে যদি রো সব থেকে বেশি হয় তাহলে আমাদের আয়তন কম, সব থেকে কম। তাহলে এই 0 ডিগ্রিতে যে আয়তন ছিল সেটা কমতেছে, কমে 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 মিনিমাম একটা অবস্থানে যাবে, তারপরে দেখো আবার ঘনত্ব কমে গেছে, ঘনত্ব কমে যাওয়া মানে হচ্ছে আয়তন বেড়ে যাবে। তাহলে প্রথম অবস্থা আমরা অ্যান্সার দিব যে প্রথমে আমাদের কি হবে, আস্তে 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 আয়তন কমবে, কমতে কমতে মিনিমামে যাবে, তারপরে আবার আয়তন বাড়তে থাকবে। মানে আমরা যদি আয়তনের গ্রাফটা তোমাকে দেখাতাম, এটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের গ্রাফ, এটা হচ্ছে আয়তন। তাহলে আয়তন আমাদের 4 ডিগ্রিতে হচ্ছে সব থেকে কম। সো আয়তনের গ্রাফটা কেমন হবে জানো? আয়তনের গ্রাফটা হবে ঠিক ঘনত্বের গ্রাফের উল্টা, এই যে এটা হচ্ছে আয়তনের গ্রাফ। তাহলে আমাদের এটা 0, এটা হচ্ছে 100, 10 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি বলো কি হবে? তাহলে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত প্রথমে কমবে, তারপরে আবার বাড়বে। সো অ্যান্সার ইজ ডি। বুঝছো? এটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, অ্যান্ড বিলিভ ইট, এই প্রশ্নটা বুয়েটে আসছে অনেকবার, 2বার আসছে আমার জানা মতে। তারপরে আরও আগে কিছু প্রশ্ন করেছিলাম, ওই যে রডের টেম্পারেচার এখানে 80 এখানে 0, ওটাও কিন্তু বইয়ের ভর্তি পরীক্ষা আসছে। সুতরাং আমি কিন্তু এই কথাটাই বলতেছি যে বিভিন্ন সময়ে ইউনিভার্সিটিগুলোতে যে প্রশ্নগুলো আসে সেইগুলো এখন বোর্ড পরীক্ষাতে দেখবা বিভিন্ন সময় রিপিট করতে থাকে। আচ্ছা, তাহলে আমরা এগুলো পারলাম। এবার আবার আমাদের প্রশ্নে চলো। 13 নম্বর, যার দ্বারা সূর্যের তাপমাত্রা মাপা হয় তার নাম কি? আচ্ছা, এখন তুমি বলো তো, সূর্যের তাপমাত্রা মাপার মানুষ কত ইন্টেলিজেন্ট দেখছো? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এই 15 কোটি কিলোমিটার দূরে সূর্য আছে, তার তাপমাত্রা মানুষ মেপে ছাড়ছে। সূর্য তো আমাদের কাছে অনেক, এর থেকেও দূরে মনে করে 1 লক্ষ আলোকবর্ষ দূরে, 2 লক্ষ আলোকবর্ষ দূরে ও স্টারের তাপমাত্রাও কিন্তু আমরা মেপে ফেলছি পৃথিবীতে বসে। কারণ আসলে আমরা কী করি, আমরা নেচারকে অবজার্ভ করি। আর একটা জিনিস মনে রাখবা, পৃথিবীতে যার অবজারভেশন পাওয়ার অনেক কম, যে খুব কম পরিমাণ অবজার্ভ করতে পারে, সে বেশি দূর পর্যন্ত যেতে পারে না। এখন শোনো, বেশি দূর পর্যন্ত যাওয়া বলতে অনেক কিছু বোঝায়। একটা কথা আছে, স্কাই ইজ দ্য লিমিট। তুমি চিন্তা করো তো, ধরো তুমি মাসে 20,000 টাকার বেতন পাও, একটা চাকরি করো। আচ্ছা, 20,000 টাকা বেতনের চাকরি পেয়ে কি মানুষ ঘর চালায় না? ধরো অবশ্যই চালায়। এই যে আমার বাসার নিচে যে দারোয়ান, তার বেতনই মনে করো ওরকম 12 থেকে 15,000 টাকা বা 20,000 টাকা সব দিয়ে। তাহলে আলটিমেটলি ও কিন্তু তার ফ্যামিলি সার্ভাইভ করে, তাই না? সো থিঙ্ক অ্যাবাউট যে তুমি যা করো তা দিয়ে তোমার ফ্যামিলি রান করবে, বাট তুমি সোসাইটির জন্য কী করলা, তুমি দেশের জন্য কী করলা, মানব কল্যাণের জন্য কী করলা, এইগুলো চিন্তা ভাবনা করলে তোমার তখন বিচক্ষণ হতে লাগবে। এখন তুমি যদি বলো যে স্যার নিজেই ভাত পাই না, পরে কথা ভাববো কেমনে, ডোন্ট থিঙ্ক দ্যাট। তুমি নিজে ভাবো, নিজে ভাত পাও না কারণ তুমি অন্যের কথা ভাবো না। তাই তুমি যদি অন্যের কথা চিন্তা করতে, তাহলে নিজের পেটে এমনিতে ভাত চলে আসতো পুরোপুরি। কথাটা মনে রাখবা, যে ব্যক্তি শুধুমাত্র সেলফিশভাবে নিজের কথা চিন্তা করে ও সারা জীবনভর দারিদ্রতার মধ্যে থাকে, বাট যে ব্যক্তি মানব কল্যাণের কথা চিন্তা করে ও কখনো দারিদ্রতার মধ্যে থাকে না। ও পৃথিবীর সমস্ত কিছুই তার পক্ষে অর্জন করা সম্ভব হয়ে যায়। দ্যাটস দ্য সিক্রেট অফ দ্য ইউনিভার্স। আচ্ছা, এখন আমরা মোটামুটি তো বুঝলাম। তো সূর্যের তাপমাত্রা মাপা হয় পাইরোমিটারের সাহায্যে, বিকিরণ পাইরোমিটার। মেনলি সূর্য থেকে লাইট আসে, আমরা সেই লাইটের কালার আমাদের জানা টেম্পারেচারের কালারের সাথে মিলিয়ে তখন বলি যে সূর্যের তাপমাত্রা মোটামুটি এরকম। তো দ্যাটস দ্য অ্যান্সার, বি নাম্বার অ্যান্সার। তাপমাত্রার কোন স্কেলে তাপমাত্রা কখনো নেগেটিভ বা ঋণাত্মক হয় না? অ্যান্সার হচ্ছে কেলভিন স্কেলে। কেলভিন স্কেলে তাপমাত্রা কখনো নেগেটিভ হয় না। দুটি ধাতব যেগুলো একটি থার্মোস্ট্যাট গঠন করে সেগুলোর মধ্যে যে পার্থক্য থাকা আবশ্যক, রাজশাহী বোর্ডের প্রশ্ন। অ্যান্সার হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কারণ তোমার নিশ্চয়ই জানা আছে যে আসলে থার্মোস্ট্যাট কেমনে বানানো হয়। আমরা একটা মনে করে একটা বস্তু নিলাম, লোহা দিয়ে বানানো। এই যে লোহার একটা বস্তু মনে করো, এটা লোহার, ক্লিয়ার? আর এই সেম জায়গাতে আমি আরেকটা বস্তু নিয়েছি, সাপোজ সেটা হচ্ছে তামার। এইভাবে দুইটা বস্তুকে আমরা একসাথে জয়েন করে দিয়েছি। এটাকে আমরা বলি হচ্ছে থার্মোস্ট্যাট বা কি বলা যেতে পারে, তাপ কি নাম, টেম্পারেচার সুইচ। তো এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে মনে করো আয়রন, আর এটা মনে করো কপার। তাহলে দুইটার যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 2 রকমের হয়, তখন একমাত্র এই দুইটা বস্তু টেম্পারেচারে কখনো উপরের দিকে বাঁকবে, কখনো নিচের দিকে বাঁকবে। এটা মূলত টেম্পারেচার কন্ট্রোলের জন্য খুব চমৎকার একটা জিনিস। এটা স্টিল নাও ফ্রিজ ইউজ হয়। পানির ত্রৈধ বিন্দুতে 16 নম্বর প্রশ্ন হচ্ছে, পানির ত্রৈধ বিন্দুতে কোন একটি রোধ থার্মোমিটারের রোধ 60 ওহম এবং আরেকটি তরলের মধ্যে রোধ হচ্ছে 90 ওহম। তরলের তাপমাত্রা নির্ণয় করো। তো এটার কনসেপ্ট হচ্ছে এটা মনে করো আমাদের পানির ট্রিপল পয়েন্ট টিআর, বুঝেছ? তো ত্রৈধ বিন্দুতে আমাদের, ত্রৈধ বিন্দু মানে সহজ কথায় 273.16 কেলভিন। তাহলে এই টেম্পারেচারে রোধ দেওয়া আছে 60 ওহম।
এবার বলা হচ্ছে তাহলে কোন টেম্পারেচারে রোধের মান হবে হচ্ছে 90 ওম, এটা বলেছে। তাহলে এই জিনিসটা সিম্পলি রেশিও করলেই হয়ে যাবে। তার মানে আমাদের রুলসটা হবে হচ্ছে এই যে টেম্পারেচার বাই টেম্পারেচার অফ দ্য ট্রিপল পয়েন্ট ইকুয়াল টু, ওইখানে তোমার হবে হচ্ছে এত রোদ আছে তাই না, তাহলে উপরে হবে হচ্ছে 90 আর নিচে আমাদের হবে হচ্ছে, মানে সহজ কথা আমি যদি একটু তোমাকে মানে ম্যাথমেটিক্যালভাবে লিখতাম তখন এইভাবে লিখতাম যে রেজিস্ট্যান্স অ্যাট টি টেম্পারেচার বাই রেজিস্ট্যান্স অ্যাট ট্রিপল পয়েন্ট। বিষয়টা হচ্ছে এরকম, বুঝলে? এই ফর্মুলাটা মাঝে মাঝে কাজে লাগবে। ত্রৈধ বিন্দু কথাটা যদি কোথাও বলে দেয় সেখানে বুঝবা যে রোধের এই ফর্মুলা বা টেম্পারেচার মেজারমেন্টের এই ফর্মুলা কাজে লাগবে। আর ঘটনাটা হচ্ছে কি, যে এখানে রোধ না থেকে মনে করেন বলতে পারতাম আয়তন, আমি বলতে পারতাম চাপ, কারণ তাপগতি ধর্ম বা থার্মোমেট্রিক প্রপার্টি কিন্তু প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা। রোধ হলে সেটা রোধ, আয়তন হলে সেটা আয়তন, তারপর চাপ হলে সেটা চাপ। সো দিস আর অল থিং ডিফারেন্ট। তাহলে আমাদের এখানে দেখো টেম্পারেচার বের করতে হবে, টি বের করতে হবে। ট্রিপল পয়েন্টের টেম্পারেচার দেওয়া আছে আমাদের 273.16 কেলভিন, আর রোধ দেওয়া আছে এখানে 90 ওহম, আর নিচে দেওয়া আছে হচ্ছে 60 ওহম। তাহলে এখান থেকে তুমি কিন্তু সেই রোধের মান, টেম্পারেচার মানটা পেয়ে যাবা 90/60 ইন্টু 273.16। তাহলে মানটা হচ্ছে আমাদের 409.74। এটা কি একক বলো তো? কেলভিন। তো এত কেলভিন, বি কেয়ারফুল, এত কিন্তু কেলভিন। আমাদের অ্যান্সার কি দেওয়া আছে? অ্যান্সার দেওয়া আছে 182.1, নো 409.74 ডিগ্রি সেলসিয়াস। দেখছো অনেক স্টুডেন্ট যারা বুঝে না তারা কিন্তু এটা দাগাই দিয়ে আসবে, এটা কিন্তু অ্যান্সার না। অ্যান্সার হচ্ছে 409.74 কেলভিন, 455 কেলভিন না। সো এটার অ্যান্সার নাই, অ্যান্সার হচ্ছে কোনোটি নয়। বুঝে আছো? সো এক্সামিনাররা কিন্তু আসলে ব্যাপক দুষ্টু, তোমাদের সাথে এই ধরনের দুষ্টুমি করবে। দেখো তুমি পাইছো কত? 409.74। আর কি সুন্দর 409.74। পরীক্ষা হলে মাথা রাতা গরম দিয়ে আসলাম মাইরে, আর খাইলাম হচ্ছে বাস। এটা নাম্বার তো কাটা গেলই, সাথে আর একটা নাম্বারও কিন্তু আমি 1/4 হারাই ফেলব। সুতরাং এই বিষয়টা মনে রাখতে হবে। ওকে ডোকে। এবার 17 নম্বর প্রশ্ন, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে? এটা তোমরা নিজেরা করবা, ডু ইট ইয়োরসেলফ, এটা অবশ্যই পারবা করতে। গ্যাস থার্মোমিটার, এটা অ্যান্সার হচ্ছে এই যে সি। গ্যাস থার্মোমিটারের সঠিকতার জন্য গ্যাস দয়কে ভর্তি করা হয় কিসে? গ্যাস থার্মোমিটারের সঠিকতার জন্য, কথাটা বুঝো তো। ব্যাপারটা কি দাঁড়ায়, তুমি যদি গ্যাসকে অনেক চাপো তখন গ্যাসের অণুগুলো যখন কাছাকাছি আসে তখন এদের মধ্যে একটা শক্তিশালী আন্তঃনবিক বল কাজ করে এবং এদের আয়তনকেও বিবেচনার মধ্যে নিতে হয়। এই কারণে সবসময় নিয়মটা থাকে এরকম যে আমরা নিম্ন চাপ এবং হাই টেম্পারেচার এই দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করলে কি হয়, গ্যাসের অণুগুলো কাছাকাছি না থেকে, যে মনে করে এরকম কাছাকাছি না থেকে এরকম দূরে দূরে থাকে। এই দূরে দূরে যখন থাকে তখন এদের মধ্যে ইন্টারাকশন কম হয়, ফলে আমরা যা করতে চাই গ্যাস দিয়ে সেই জিনিসটার মধ্যে কোনো ভুল বা এরর থাকে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে নিম্ন চাপ উচ্চ তাপমাত্রার জন্য। এবার এটা যশোর বোর্ডের প্রশ্ন হচ্ছে পরম শূন্যের কাছাকাছি তাপমাত্রা মাপতে ব্যবহৃত হয় কি? পরম শূন্যের কাছাকাছি টেম্পারেচার তো তাপতড়িৎ থার্মোমিটার, রোদ থার্মোমিটার, বিকিরণ থার্মোমিটার আসলে কোনোটা লাগে না, এটা হচ্ছে ম্যাগনেটিক থার্মোমিটার। এটা তোমরা একটু বড় হওয়ার পর পড়বা। এইটা দিয়ে হচ্ছে আমাদের এই যে পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি তাপমাত্রা মাপা হয়। পূর্ণ বিকিরণ থার্মোমিটারের ভিত্তি কোনটা? এই যে ভিত্তি হচ্ছে স্টেফানের সূত্র, ঠিক আছে? পূর্ণ থার্মোমিটার, পূর্ণ বিকিরণ থার্মোমিটার নিউটনের সূত্র, প্ল্যাঙ্কের সূত্র, উইনের সূত্র কোনোটা দিয়েই চলে না, এটা স্টেফানের সূত্র। মানুষের শরীরের সাধারণ তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে কত হবে? তো এটা তো সেই আগের জিনিস, এই যে C/5 ইকুয়াল টু হচ্ছে এফ এর মান কত দেওয়া আছে? 98.4 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। দেখি আমাদের মানটা কত আসে। তাহলে 98.4 মাইনাস 32 বাই 9 ইন্টু 5। অ্যান্সার হচ্ছে আমাদের 36.88, মানে 9। এই যে এটা অ্যান্সার। তাহলে তোমার আমার দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 36.88 অথবা 36.9 ডিগ্রি সেলসিয়াস। ওকে, একবার ওই যে একটা কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো একবার হচ্ছে ছোটোবেলায়, তখন আমরা ক্লাস 8-9 পড়ি, তো আমার এক দোস্ত, ও মোটামুটি বেশ ব্রিলিয়েন্ট ছেলে, তো ও বুঝে নাই। তো তখন ও মানে একদিন ক্লাসে আসে নাই। তো স্যার তাকে জিজ্ঞাসা করছে যে কী রে আসিস নাই কী কারণে? তারপর স্যার আমার জ্বর হয়েছিল। তো কত জ্বর? তো স্যার আমার জ্বর স্যার 102 ডিগ্রি সেলসিয়াস উঠে গেছিলো।
এখন তুমি চিন্তা করো, হবে হচ্ছে 102 ডিগ্রি ফারেনহাইট, কারণ আমাদের জ্বর মাপা হয় কিন্তু ফারেনহাইট স্কেলে। তাহলে তুমি যে থার্মোমিটার, সেটা কিন্তু ফারেনহাইট থার্মোমিটার। তো সে যখন বলতেছে স্যার আমার জ্বর হয়ে গেছিল 102 ডিগ্রি সেলসিয়াস, এটা মানে ফুটন্ত পানির তাপমাত্রা থেকেও তার গায়ে জ্বর বেশি হয়েছে, মানে সে আসলে বলতে ভুল করছে। সুতরাং কোনো জায়গাতে যদি তোমার জ্বর বলো, জ্বর কত, বডি টেম্পারেচার কত, এটা সবসময় মনে রাখবা এটা হচ্ছে ফারেনহাইট স্কেলে বলা হয়। কখনো কিন্তু ভুলে আবার জ্বর 90 ডিগ্রি সেলসিয়াস বলে দিও না কোথাও, তাহলে কিন্তু সবাই হাসবে যে পাগল হয়ে গেছে পুরা। ওকে ডোকে, এবার এখানে আসি আমরা। কোনো থার্মোকাপলে তাপযুগলের একটি 30 ডিগ্রি সেলসিয়াসে রাখা আছে, নিরপেক্ষ তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস, উৎক্রম তাপমাত্রা কত? এটা অনেক আগের প্রশ্ন, এটা তোমার সিলেবাসের মধ্যে আপাতত নাই, এটা বাদ দিয়ে দাও, এটা করার দরকার নেই। তো থার্মোকাপল জিনিসটা আসলে এটা এখন তোমার বইতে এই মুহূর্তে তেমন অ্যাভেলেবেল নাই, বাট আমি একটু তোমাকে দেখাই দিই বিষয়টা যে তুমি এটা কিভাবে করবা, কেমন, কারণ এটা তোমার একটু জেনে রাখাটা খারাপ না। তো এখানে একটি প্রান্ত দেওয়া আছে 30 ডিগ্রিতে, আর একটি প্রান্ত দেওয়া আছে 70 ডিগ্রিতে। নিরপেক্ষ তাপমাত্রা, উৎক্রম তাপমাত্রা কত বলছে তোমাকে না? তাহলে এখানে ফর্মুলাটা হচ্ছে এই যেরকম ই ইকুয়াল টু এ থেটা প্লাস বি থেটা স্কোয়ার। এটা হচ্ছে আমাদের থার্মোকাপলের ইএমএফ এর সমীকরণ। থার্মোকাপল মানে হচ্ছে যে কোনো একটা মেটালের দুই প্রান্তে যদি আলাদা আলাদা টেম্পারেচার দেওয়া হয়, বা দুইটা আলাদা আলাদা ধাতু যদি কন্ট্যাক্টে লাগানো হয়, তখন এদের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়, ওইটাকে আমরা বলি থার্মোকাপল। তো এই ফর্মুলাতে তুমি যদি গ্রাফ আঁকো, থেটা আর এদিকে হচ্ছে ইএমএফ গ্রাফ আঁকো, তখন তোমার গ্রাফটা দাঁড়ায় দেখতে এরকম এরকম। তো এই যে টেম্পারেচার, যে টেম্পারেচারে মানটা সর্বোচ্চ হয়, এটাকে বলা হয় নিউট্রাল টেম্পারেচার। আর এই টেম্পারেচারে যেখানে তোমার দেখতে পাচ্ছ ইএমএফ আবার 0 হয়, এটাকে বলা হয় ইনভার্সন টেম্পারেচার বা উৎক্রম তাপমাত্রা। তাহলে নিউট্রাল তাপমাত্রা তোমার দেওয়া আছে কত? 70 ডিগ্রি সেলসিয়াস, আর একটি প্রান্ত দেওয়া আছে 30 ডিগ্রিতে। কথাটা বুঝো, তাহলে আমার এই প্রান্ত দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রিতে। তাহলে আমাদের নিউট্রাল টেম্পারেচার হচ্ছে এই দুইটা টেম্পারেচারের মিডিল। তার মানে আমাদের এই যে ইনভার্সন উৎক্রম তাপমাত্রা প্লাস 30 ডিগ্রি সেলসিয়াস বাই 2, এইটার মান হচ্ছে আমাদের 70। মানে এই তাপমাত্রা আর এই তাপমাত্রার গড় হচ্ছে আমাদের থেটা এন। তাহলে 70 দুগুণে হচ্ছে 140, 140 থেকে 30 যদি বাদ যায়, আমাদের ইনভার্সন টেম্পারেচার তখন হবে হচ্ছে 110 ডিগ্রি সেলসিয়াস। এই যে এটা হচ্ছে অ্যান্সার। সো এটা হচ্ছে থার্মোকাপল একটা কনসেপ্ট, তুমি এইটার সাহায্যে ইকুয়েশনটা সলভ করে ফেলতে পারবা। পারদ থার্মোমিটারে ঊর্ধ্ব স্থিরাঙ্ক নির্ণয় কোন যন্ত্রের সাহায্য নেওয়া হয়? চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন, অ্যান্সার হচ্ছে হিপসোমিটার। এটা তোমার বইয়ের প্রশ্ন, আসলে বইতে আছে, দেখবা এগুলা। তাপযুগল ব্যবহারে নির্মিত থার্মোকাপলের পাল্লা কেমন হয়? এই যে থার্মোকাপলের কথা যেটা বললাম, এই যে এটা হচ্ছে আমাদের তাপযুগল ব্যবহারে মানে এই যে জিনিসটা নির্মিত থার্মোমিটারের পাল্লা কেমন হয়? এই যে অ্যান্সার হচ্ছে 73 কেলভিন থেকে প্রায় 1873 কেলভিন পর্যন্ত। এটা বইয়ের ডাটা, বই থেকে একটু পড়ে নিবা। এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে, কিছু করে না, এগুলো একটু বই থেকে লাইন বাই লাইন পড়তে গেলে দেখবা লেখা আছে এগুলো। বাট কনসেপ্ট তো তুমি জানো যে কনসেপ্টটা কীভাবে কাজ করে। আচ্ছা, এবার কি প্রশ্ন বলছে? 25 নাম্বার প্রশ্ন বলতেছে যে কোনো রোদ থার্মোমিটারে রোদ 0 ডিগ্রি সেলসিয়াস ও 100 ডিগ্রি সেলসিয়াস। খুব ভালো কথা। এই তাপমাত্রায় রোদের মান হচ্ছে 7.23, 18.21। থার্মোমিটারটি নতুন চুল্লিতে স্থাপন করে রোদ পাওয়া গেল 39.79। চুল্লি তাপমাত্রা কত? এই প্রশ্ন করাইছি আমি অলরেডি, বাট এক লাইনে করে দিচ্ছি। এটা কিভাবে করবা? এটা করবা হচ্ছে তোমার C/100 লিখবা নিচে, ইকুয়াল টু এখানে হবে হচ্ছে 36.79 মাইনাস 7.23 ডিভাইডেড বাই 18.21 মাইনাস 7.23। এটা করে দিলেই তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট সি এর মান পেয়ে যাবে। দেখি কত হয়। 36.79 মাইনাস 7.23, 18.21, 7.23 ইন্টু 100। এই মানটা দাঁড়াচ্ছে আমাদের 269.22 ডিগ্রি সেলসিয়াস। এই যে এটা স্যার, ঠিক আছে। স্টিম বিন্দুতে আদর্শ গ্যাসের তাপমাত্রা 373.15 কেলভিন। গ্যাসের আয়তন অপরিবর্তিত থাকলে স্টিম বিন্দুতে পানির ত্রৈধবিন্দু চাপের অনুপাত সীমান্তিক মান বের করো। এটা তুমি নিজে করবা, ডু ইট ইউর সেলফ। ক্লিয়ার? এটা পারবা করতে, নিচেরটা পারবা করতে। অসুস্থ ব্যক্তির দেহের তাপমাত্রা বলছে সেলসিয়াস এত। ডাক্তারি থার্মোমিটার, ভাই ডাক্তারি থার্মোমিটার মানে কি? ডাক্তারি থার্মোমিটার মানে বললাম ওই যে ফারেনহাইট থার্মোমিটার।
মানে সহজ কথা এখানে তোমার সেলসিয়াসকে থার্মোমিটার বা ফারেনহাইটে কনভার্ট করতে বলছে। অ্যান্সার হচ্ছে 104। কেমন, এটা পারবা করতে? এইটা তোমার ওই যে কিছুক্ষণ আগে আমি যে থার্মোকাপল বলছিলাম, দেখো একটা মানে পেজে একটাই মাত্র প্রশ্ন, এই থার্মোকাপলের কোশ্চেন এটা। কেমন? তো থার্মোকাপল আমি তোমাকে একটু যদি চিত্রকে দেখাই, জিনিসটা থাকে কেমন, ধর এটাকে আমি বললাম হচ্ছে আয়রন, আর এটাকে মনে করে আমি বললাম হচ্ছে কপার। এবার আমি এইখানে একটা মনে করো বার্নার দিয়ে হিট দিচ্ছে, কেমন, আর এই পাশে আমি কিছু আইস রাখছি। এটা হচ্ছে আইস। তারা দেখো তো দুইটা আলাদা আলাদা ধাতু আমি দুটো সংযোগস্থল দিচ্ছি না, তখন দেখা যায় এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স পাওয়া যায়, এবং এই সিস্টেমটার নাম হচ্ছে থার্মোকাপল। থার্মোকাপল। শোনো, এই কাপল আবার সেই কাপল না কিন্তু, ঠিক আছে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কাপল না কিন্তু। কাপল মানে হচ্ছে এখানে একটা জোড়া বোঝাচ্ছে। হ্যাঁ, অবশ্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ও কাপল ওরা তো একটা জোড়া, তো যাকে একটা জোড়া। এখন দেখো এই থার্মোমিটারে এইখানে টেম্পারেচার যদি আমি থেটা মনে করি, আর এই টেম্পারেচারটা যদি আমি 0 ডিগ্রি সেলসিয়াস মনে করি, তাহলে আমার যে ইএমএফ হয়, ইএমএফ, এই ইএমএফ এর সমীকরণটা দাঁড়ায় হচ্ছে সামথিং লাইক দিস, এ থেটা প্লাস বি থেটা স্কয়ার। এই হচ্ছে আমার ইএমএফ এর সমীকরণটা দাঁড়ায়। এখন তোমাকে বলছে যে এর মান দেখো, এই যে দেওয়া আছে, এর মাইক্রোভোল্টে দেওয়া আছে, এর মান দেওয়া আছে 8 মাইক্রোভোল্ট পার ডিগ্রি সেলসিয়াস, আর বি এর মান দেওয়া আছে 0.016 মাইক্রোভোল্ট পার ডিগ্রি সেলসিয়াস স্কোয়ার, মাইক্রোভোল্টে দেওয়া আছে। তাহলে আমাদের ইএমএফ এর সমীকরণটা তুমি লিখে ফেলো, ই, এটা হবে এর মান তুমি লিখে দিবা 8 থেটা, বি এর মান লিখবা হচ্ছে 0.016 থেটা স্কোয়ার। এবং এটা তুমি যদি করো, বলো তো তোমার ইএমএফ কোন একক আসবে? মাইক্রোভোল্ট। এখন বলছে যে শীতল সংযোগস্থলে তাপমাত্রা 0, মানে এটা 0 বলা আছে। তাহলে কোন তাপমাত্রায় সংযোগস্থলে তাপমাত্রা কত হলে তড়িৎচলক বল হবে 0.68 মিলিভোল্ট? মানে সহজ কথায় আমাদের এই ইএমএফ এর মান বলছে 0.64 মিলিভোল্ট। তাহলে 0.64কে আমি যদি 1000 দিয়ে গুণ করি, আমি পাবো হচ্ছে 640। তাহলে আমাদের 640 মাইক্রোভোল্ট, এটা হবে 8 থেটা, আর এটা হবে 0.016 থেটা স্কোয়ার। ঠিক আছে? তাহলে এটাও মাইক্রোভোল্ট, এটাও মাইক্রোভোল্ট, কোনো সমস্যা নেই। এটা কিন্তু মিলিভোল্ট ছিল, আমি সেটাকে মাইক্রোভোল্টে নিয়েছি। তাহলে এবার আমাদের কাছে দেখো একটা দ্বিঘাত সমীকরণ আসছে, 0.016 থেটা স্কোয়ার প্লাস 8 থেটা মাইনাস 640 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি কিন্তু অনায়াসেই থেটার মান কতটা বের করতে পারবা। দেখি কত হয়। এটা হয় হচ্ছে 0.0168 মাইনাস 640। আমাদের মান দাঁড়াচ্ছে হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস, তারপরে দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস 570 ডিগ্রি সেলসিয়াস। আমি কি সব ঠিকঠাক লিখছি? Something is wrong. 8 theta plus 0.016 theta square, 8 theta 640। আচ্ছা, 0.64 কে মিলিভোল্ট 640, তাহলে আমাদের তো আসলে 0.0168 এই ডাটা মতে তো আমার আসলে প্রশ্নের অ্যান্সারটা 70 ডিগ্রি সেলসিয়াস হওয়ার কথা, কিন্তু 70 ডিগ্রি সেলসিয়াস আমি তো দেখতে পাচ্ছি না। সো আমি আসলে হলে এই কোশ্চেনের ডাটাতে আমি বলবো এই কোশ্চেনের অপশন নেই। সো এখানে নো অপশন, এখানে কোনো অপশন নেই। বাট আমাদের বেসিক কনসেপ্ট, বেসিক থিওরিটা তুমি একটু চেক করে দেখো। আমার মনে হয় ক্যালকুলেশন আমি ভুল করি নাই। এ থেটা প্লাস বি থেটা স্কোয়ার, আমার মনে হয় ক্যালকুলেশনটা আমি ঠিকই করছি। বাট লেট মি চেক এগেইন। দাঁড়া, আমি একবার চেক করে নিই, কেমন? কারণ একবার ভুল বলতে গেলে আমাকে অনেক চিন্তা ভাবনা করে বলতে হবে। 0.0168
না, আমি একটা জিনিস মিস্টেক করছি এখানে, বুঝছো? আমি তোমাকে বলি, শোনো, সরি, মাই মিস্টেক, আমি এটা ভুল করছি এখানে। ভুলটা হয়েছে, আমরা যখন থার্মোকাপলের সমীকরণ লিখি, এখানে তো বি এর কোনো চিহ্ন দেওয়া নাই, হ্যাঁ, বাট লজিক্যালি বি এর যে চিহ্ন হয়, এটা একটু মনে রাখবে, এটা আমার একটু ভুল হয়েছে। বি এর যে চিহ্ন হয়, বি এর চিহ্নটা হয় হচ্ছে মাইনাস, হ্যাঁ, আমি এটা ভুল করছি এখানে, মানে আমার অ্যাকচুয়ালি, সরি, এখানে অপশন থাকতে পারে, আমি একটু করে দেখি, একটা ছোট্ট মিস্টেক করে ফেলছি আমি। আমাদের ইকুয়েশনে দাঁড়াবে হচ্ছে এরকম, এ থেটা মাইনাস বি থেটা স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা। আই এম এক্সট্রিমলি সরি, আমি এখানে প্লাস দিচ্ছিলাম, জাস্ট সামহাও আমি একটু মিস্টেক করে ফেলছি। তাহলে আমাদের ইএমএফ এর মান হচ্ছে এ থেটা মাইনাস বি থেটা স্কোয়ার। সুতরাং আমাদের, আমি কেন কীভাবে বুঝলাম, আমি মনে করছিলাম এখানে সাইন দেওয়া আছে, বাট এখানে বি এর সাইন দেওয়া নেই, নর্মালি এখানে মাইনাস চিহ্ন দেওয়া থাকে। তো যদি এখানে মাইনাস চিহ্ন দেওয়া না থাকে, তাহলে তুমি আসলে এখানে মাইনাস চিহ্ন ধরে করবা, কারণ বি এর মান অলওয়েজ নেগেটিভ হয়, বাট বি যেহেতু প্লাস দেওয়া আছে, এখানে মাইনাস দিতে হবে। তাহলে ই এর মান হবে 8 থেটা মাইনাস 0.016 থেটা স্কোয়ার, তাহলে মাইনাস 0.016 থেটা স্কোয়ার। তাহলে আমাদের এখানে দ্বিঘাত সমীকরণটা কেমন দাঁড়াবে বলো তো? দাঁড়াবে হচ্ছে 0.016 থেটা স্কোয়ার মাইনাস 8 থেটা প্লাস 640 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন দাঁড়াবে। তাহলে এখান থেকে আমি থেটার মান কত তা মনে বের করতে পারবো। সো দেখছো আমার সাইনটা আলাদা হয়েছে, সো ওটা আমি আসলে একটা বড় মিস্টেক করে ফেলছিলাম। 0.016 মাইনাস 8, 640। তার মানে অ্যান্সার হচ্ছে একটা 400 ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 400 এবং 100 দুইটাই আছে, সো আমাদের অ্যান্সার হচ্ছে এ এবং সি। দেখছো, আমি সামান্য একটা চিহ্নের জন্য কিন্তু আমি একটা পারা জিনিসকে বলতেছিলাম যে সম্ভবত অ্যান্সার নাই। তো ইট মে হ্যাপেন, এটা মাঝে মাঝে হইতে পারে, বাট তোমাকে একটু অ্যালার্ট থাকতে হবে যে প্লাস বা মাইনাস চিহ্নগুলো যেন প্রপারলি তুমি বসাও। নর্মালি মনে রাখবা যে এই বি, এটা অলওয়েজ নেগেটিভ হবে, অলওয়েজ নেগেটিভ হবে। এটা কনসিডার করে হচ্ছে আমরা এখানে প্লাস দিয়েছিলাম, বাট বি এর মান ওখানে মাইনাস দেওয়া নাই, এই কারণে এখানে আমার আগে থেকে মাইনাস চিহ্নটা দিয়ে নিতে হবে। তো এটা আসলে কোনো বোর্ড পরীক্ষার প্রশ্ন না, এটা আমি তোমাকে এমনি করাই দিছি। আচ্ছা, এবার আমরা 29 নম্বর প্রশ্ন বলছে 60 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার তাপমাত্রা কোন বস্তুর র্যাঙ্কিন গ্যাসের তাপমাত্রা কত হবে? মানে তো চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন, ফারেনহাইটের সাথে র্যাঙ্কিনের রিলেশনশিপ বের করতে বলেছে। তাহলে আমি একটু তোমাকে মনে করাই দিই, এরা ছিল F-32 ডিভাইডেড বাই 180 ইকুয়াল টু র্যাঙ্কিন ছিল হচ্ছে RN -492, আর নিচেও হবে আমাদের 180। তাহলে এখান থেকে আমাদের র্যাঙ্কিন টেম্পারেচার অনায়াসেই বেরিয়ে যাবে। কত হবে সেটা? এই ফারেনহাইট কত দেওয়া আছে? 60 ডিগ্রি। সো আমাদের এটা দেওয়া আছে হচ্ছে 60। কেমন? তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে বলো তো? 60 - 32 প্লাস 492, এটা দাঁড়াচ্ছে 520 র্যাঙ্কিন। 520 র্যাঙ্কিন, অ্যান্সার হচ্ছে সি। ফারেনহাইটে বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি হলে কেলভিনে কত? এটা অবশ্যই তুমি ডু ইট ইউরসেলফ, এটা নিজে নিজে পারবা করতে। আচ্ছা, নিচেরটা বলতেছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করলে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে। এগুলো সহজ প্রশ্ন। এটা কোন বোর্ডের? এটা বোর্ড লেখা নেই, তো জায়গাটা আমরা মিস্টেক করছি বোর্ড লিখতে। তাহলে আমাদের এটা এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু হচ্ছে ডিকিউ বাই টি। তাহলে ডিকিউ এর মান হবে হচ্ছে mLF, একে আমি ভাগ করবো টেম্পারেচার টি দিয়ে। তাহলে আমাদের এম দেওয়া আছে হচ্ছে 3 কেজি, এই যে 3 কেজি। এলএফ এর মান দেওয়া আছে 336,000, আর নিচে আমাদের টেম্পারেচার দেওয়া আছে কত বলো তো? 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। তাহলে এটা করলে আমি কিন্তু অ্যান্সার পেয়ে যাব। সো 3 × 336,000 ডিভাইডেড বাই 273, সো আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে 3692.3 অ্যান্সার হচ্ছে জুল পার কেলভিন। 3692 কি আছে? এই যে 3692.3। সহজ প্রশ্ন কিন্তু এটা। আচ্ছা, এইবার কিছু গ্রাফ দেখা যাচ্ছে। আই লাভ গ্রাফস। 32 নম্বর প্রশ্নটা বলছে একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফটা খেয়াল করো। এখানে দেওয়া আছে পি, এখানে দেওয়া আছে ভি। আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, ওয়াই অক্ষে পি দেওয়া আছে আর এক্স অক্ষে ভি দেওয়া আছে। একটা রেখা এখানে এ থেকে আসছে সিতে, এই যে এ থেকে সিতে আসছে, আর এখানে আসছে এ থেকে বিতে। ঢাকা বোর্ডে প্রশ্ন বলছে চিত্র থেকে কোনটা রাইট? তো তোমরা তো নিশ্চয়ই জানো যে আসলে সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ আঁকলে কি হয়। আমি একটু তোমাকে যদি মনে করাই দিই, যে এইদিকে মনে করে দিলাম ভি,
আর এইদিকে দিলাম মনে করো পি। তাহলে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করলে এইটাকে যদি আমি বলি সমষ্ণ প্রক্রিয়া রেখা মানে আইসোথার্মাল, তাহলে রুদ্ধতাপীয় রেখাটা একটু খারাপ প্রকৃতির হবে। এটা তখন হবে হচ্ছে রুদ্ধতাপীয়। ক্লিয়ার? তাহলে বলো তো আমাদের এখানে বলছে কোনটা সমষ্ণ কোনটা রুদ্ধতাপীয়। এ বি সমষ্ণ, এসি হচ্ছে রুদ্ধতাপীয়। এ বি সমষ্ণ, এসি রুদ্ধতাপীয়। সো আমাদের অ্যান্সার হচ্ছে সি, বাদ বাকি সবগুলো সব ভুয়া। এবার ঢাকা বোর্ডের আরেকটা প্রশ্ন, এখানে চিত্র দেওয়া আছে পিভি, এবং এখানে দেখো এ বিন্দুতে তোমার স্থানাঙ্ক দেওয়া আছে 5, 3, মানে এইটুকু হচ্ছে আমাদের 5 মিটার কিউব আর এইটুকু হচ্ছে আমাদের 3 মিটার কিউব। 3 প্যাসকেল, সরি 3 প্যাসকেল। তোমাকে বলছে ও এ সিবি, ও সি এবি, ও সি এবি, ও সি এবি মানে হচ্ছে এই যে ও সি এবি, বলছে যে এখানে বদ্ধ জায়গাতে কাজের পরিমাণ কত হবে। তো কাজের পরিমাণ মানে তো আমাদের এইটুকু জায়গার ক্ষেত্রফল, তাই না? তো সহজ কথা আমাদের একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ওয়ার্কের মান হবে হচ্ছে, খেয়াল করো এখানে দেওয়া আছে 5 মিটার কিউব ইন্টু এখানে দেওয়া আছে 3 প্যাসকেল, 3 প্যাসকেল নিউটন পার মিটার স্কোয়ার। প্যাসকেল মানে তো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে দুইটাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে 15, এটা হবে নিউটন মিটার, আর নিউটন মিটার মানে হচ্ছে জুল। সো দিস ইজ 15 জুল। 15 জুল কোথায় আছে? এই যে দিস ইজ 15 জুল। আচ্ছা, এবার রাজশাহী বোর্ড একটা প্রশ্ন দিচ্ছে 34 নাম্বার, যে একটি গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভেতরে একটি তাপগতীয় প্রক্রিয়া চলে। এই প্রক্রিয়াটি কি? এই প্রক্রিয়াটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। এখানে অ্যান্সার ভুল দেখানো আছে, বি হবে না। সমচাপীয় প্রক্রিয়া, সরি 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 সমচাপীয় না, সমচাপীয় কীভাবে হয়? দাঁড়াও ওয়েট এ সেকেন্ড। একটি গাড়ি চলতে থাকলে টায়ারের ভিতরে একটি তাপগতীয় প্রক্রিয়া চলে, প্রক্রিয়াটির নাম কি? সমষ্ণ না, রুদ্ধতাপীয় না, সমচাপীয় না, কারণ আসলে চাপের পরিমাণ চেঞ্জ হয়, এর চাপের পরিমাণ কিন্তু চেঞ্জ হয়, কিন্তু টায়ারের আয়তন চেঞ্জ হয় না। সো এই কোশ্চেনটার অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া এটা হবে, মানে এটার অ্যান্সার হবে হচ্ছে ডি, কোনোটি নয়। বুঝেছো? এটা সম আয়তন প্রক্রিয়া হবে। এটাও ভুল দেখানো আছে, বি নাম্বার মার্ক করা আছে, এটা ভুল দেখানো আছে, সম আয়তন। আচ্ছা, এবার আমরা একটু ভিন্ন দিকে ঢুকে গেছি মনে হয়। 35 নাম্বার প্রশ্নটা পড়ে দেখো কি বলতেছে। 35 নাম্বার প্রশ্ন বলতেছে যে একটি তাপীয় ইঞ্জিনের কার্যকর বস্তু প্রতিবার উৎস থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করে কাজ সম্পন্ন করার পর 70% তাপ বর্জন করে, ইঞ্জিনটির কর্মদক্ষতা নির্ণয় করো। এটা মানে কি? মানে কাজ সম্পন্ন করার পর 70% তাপ বর্জন করে। তাহলে 100 থেকে যদি 70 বাদ দেয় কত থাকে? আর 100 থেকে 70 বাদ দিলে বিয়োগটা আমরা করতে পারবো। 100 থেকে যদি 70 বাদ দেয় তাহলে থাকে হচ্ছে 30, তাহলে 30% সে কাজে লাগায়, তার মানে এই 30% হচ্ছে তার দক্ষতা। অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, 36 নাম্বার এখানে একটা পিস্টন দেওয়া আছে। পিস্টনটা, এটা ঢাকা বোর্ডের প্রশ্ন, বলছে গ্যাসের আয়তন 1 মিটার কিউব থেকে 0.75 মিটার কিউবে হ্রাস করতে কৃত কাজ কত? বুঝো কিন্তু এখানে আমাদের আয়তনের পরিবর্তন দেওয়া আছে আর চাপ দেওয়া আছে হচ্ছে 3 প্যাসকেল। তাহলে আমাদের কৃতকাজের সমীকরণটা কি ছিল বলো তো? কৃতকাজের সমীকরণটা ছিল হচ্ছে পিডিভি, এটা ছিল আমাদের হচ্ছে কৃতকাজ ডিডাব্লিউ মানে। তাহলে প্রেশারের মান হচ্ছে আমাদের 3 প্যাসকেল, মানে 3 নিউটন পার মিটার স্কোয়ার, 3 নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু, এবার আয়তনের পরিবর্তন কত থেকে কত? 1 মিটার কিউব থেকে হচ্ছে 0.75 মিটার কিউব। কথাটা বুঝো, 1 মিটার কিউব থেকে 0.75 মিটার কিউব, তার মানে আয়তনের পরিবর্তন হবে 0.75 মাইনাস 1 এত মিটার কিউব। সবসময় শেষ মাইনাস আদি, এটা হচ্ছে পরিবর্তন, শেষ মাইনাস আদি, এটা হচ্ছে আমাদের আয়তনের পরিবর্তন হবে অলওয়েজ যে কোনো কিছুর। তাহলে 3 ইন্টু এটা হচ্ছে 0.25, তাহলে 3কে 0.25 দিয়ে গুণ করলে কত হয়? 0.75। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0.75 জুল। ডান। এই যে, তো আমাদের এর সাথে সাথে আমাদের এই ক্লাসটা শেষ করতেছি আমরা। তো আমি আজকে ক্লাসে মূলত যেটা চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে যে তাপগতিবিদ্যার যাবতীয় যে ধরনের এমসিকিউগুলো পরীক্ষাতে আসে বা আসছে অলরেডি, সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করতে। তুমি আজকে আবার নতুন কিছু কনসেপ্ট শিখেছো, থার্মোকাপল সম্পর্কে জানতে পারলে, থার্মোকাপলের ম্যাথগুলো কেমন দেয় সেই সম্পর্কে জানতে পারলে। আশা করি তোমার অনেক উপকার হয়েছে এবং তুমি অবশ্যই
এই ক্লাসে যা যা পড়লাম এগুলো মাথায় রাখবা। আর ক্লাসটা বন্ধুদের সাথে অবশ্যই তুমি ক্লাসের যে কন্টেন্ট বা যা যা কিছু আছে, যা যা কিছু শিখলা, এগুলো তুমি বন্ধুদের সাথে ডিসকাস করবা যে আমি এটা শিখছি, তাহলে দেখবা তোমার জ্ঞান আরও এক্সপ্লোর করবে। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। সকলে ভালো থেকো, টাটা।